গতকালকে যারা বাংলাদেশের খেলা দেখছেন অলমোস্ট সবাই বিরক্ত হয়েছেন। বিরক্ত হওয়াই খুব স্বাভাবিক। এই বিরক্তির কারণগুলো কি? মানে এমন কি যে আমরা প্রত্যাশা করছিলাম যে প্রত্যেকে সেঞ্চুরি করে আসবে, ডাবল সেঞ্চুরি করে আসবে, কিন্তু করতে পারে নাই। সেই জন্য তো আমরা বিরক্ত হই নাই। একটু ভেবে দেখবেন যে বিরক্তির কারণটা কি। কারণটা কিন্তু মাত্র দুইটা। প্রথমত হচ্ছে বেশিরভাগ ব্যাটসম্যান খুব সফট ডিসমিসাল হয়ে ফিরে আসছে। মানে রান করতেছে, দারুণ শট করতেছে, হঠাৎ করে বলটা হাতে তুলে দিয়ে চলে আসা, যেমনটা মোমিনুল আসলো। বাকি বেশিরভাগ শান্ত ছাড়া, শান্তকে সেট আপ করে আউট করা হচ্ছে, ওখানেও আসলে অ্যান্সার থাকা উচিত, ওটাকে আমরা আলাদা রাখি। এছাড়া সব ব্যাটসম্যান আপনি দেখবেন উইকেট, যেটাকে আমরা বলি উইকেট ছুঁড়ে দিয়ে আসা বা থ্রো করা, সেটা হচ্ছে সফট ডিসমিসাল। এই সফট ডিসমিসাল নিয়ে আমরা সবাই ক্ষুব্ধ। আরেকটা জিনিস একটু খেয়াল করবেন, সেটা হচ্ছে যে এটা আজকের সমস্যা না, বা সফট ডিসমিসালও আমাদের আজকের সমস্যা না, এটাও অনেক পুরনো সমস্যা, গত কয়েক বছর ধরে আমাদের খুব ভোগাচ্ছে। সেটা হচ্ছে ওই যে করিডোরের বাইরে এবং করিডোরে অফ স্টাম্পের বাইরে অফ স্টাম্পে বল একটু মুভ করলে, বিশেষ করে ভিতরে ঢুকতে চাইলেই আমরা নাই হয়ে যাই। বারবার এজ হতে থাকে, উইকেটে পেছনে যায়, বিজয় থেকে শুরু করে মমিনুল সবাই যেটুকু খেলছে, বাকি শটগুলো কমফোর্টেবলি খেলছে। বিজয় না, মমিনুল বা মুশফিক বাকি শটগুলো কমফোর্টেবলি খেলছে। কিন্তু মাঝে মাঝেই যেই অফ স্টাম্পের বাইরে বল মুভ করে ভিতরে ঢুকতেছে, মুভমেন্ট হলেই তারা এজ দিচ্ছে, উইকেটে পেছনে ক্যাচ তুলে দিচ্ছে, স্লিপে ক্যাচ তুলে দিচ্ছে। ড্রপ হয়েছে কালকে, বেশিরভাগ ক্ষেত্রে ড্রপ হয়েছে। বাট এটা হচ্ছে তো, আমরা পাকিস্তানের দেখছি বা এরপরে সিরিজগুলোতে দেখছি আমাদের টপ অর্ডার ব্যাটসম্যানরা এই করিডোরে মুভ করলেই খবর হয়ে যায়। এর কারণ কি? কারণটা তো পিওর টেকনিক্যাল। এখন আমার মতো মানুষ, আমার পক্ষে তো আসলে এটা ব্যাখ্যা করা সম্ভব না। ফলে আমি এই প্রবলেম দুটো দিনের পর দিন দেখেও আমি কখনো চেষ্টা করি নাই এটা নিয়ে কথা বলার। যে ওই যে করিডোর অফ আনসার্টেনিটি, এটা তো ঐতিহাসিক ব্যাপার। করিডোর অফ আনসার্টেনিটিতে কেন বাংলাদেশের ব্যাটসম্যানরা বেশি সাফার করে অন্যান্য দলের চেয়ে, এটা বলতে গেলে বিরাট টেকনিক্যাল জ্ঞান লাগবে, আমার নাই। আবার সফট ডিসমিসাল, সফট ডিসমিসালও ক্রিকেটের ঐতিহাসিক একটা ব্যাপার, এটা আদি যুগ থেকে এটা নিয়ে কথা হয়ে যাচ্ছে। এটাও মূলত টেকনিক্যাল ব্যাপার। এখন দুইটা টেকনিক্যাল ব্যাপার নিয়ে আমি আজকে আলোচনা করতে বসছি, এটা আপনি বিশ্বাস করেন? এটা হয় না। আমি টেকনিকের কিছু বুঝি না। একটা জিনিস আমি বিশ্বাস করি, আমি শুধু এটা বিনয় করে বলি না, যারা মাঠে রিয়েলি কিছুদিন অন্তত খেলছেন বা কোচের সংস্পর্শে আসছেন, তারা ছাড়া যত পড়াশোনা করেন, টেকনিকটা প্রপারলি আপনি বুঝবেন না। ফলে টেকনিক্যাল আলাপ বাদ, টেকনিক্যাল আলাপ বাদ। কিন্তু আমি এই জিনিসগুলো নিয়ে গত কিছুদিন ধরে পড়াশোনা করতে গিয়ে একটা জিনিস দেখলাম, যে এই জায়গায় আমাদের বোঝার মতো কিছু জায়গা আছে, যে জায়গাগুলো টেকনিকের চেয়ে বড় রোল প্লে করে। সেটা হচ্ছে সাইকোলজি এবং পারফেক্ট ম্যাচ প্র্যাকটিস। এই দুটো ব্যাপারের আমাদের প্রবল সমস্যা আছে। মানে টেকনিক্যাল সমস্যা আপনি যদি এক সাইডে রাখেন, তারপরও আপনি দেখবেন টেকনিক্যাল সমস্যা নিয়েও এইসব প্রবলেম উতরায় যাওয়া ব্যাটসম্যান পৃথিবীতে প্রচুর, প্রচুর। ফলে টেকনিকটাই শেষ কথা না। টেকনিক্যাল প্রবলেমের কারণে, মানে ফুইট মুভমেন্ট বা ট্রিগার মুভমেন্ট, এই ব্যাপারগুলোর কারণেই সবটা ঘটতেছে তা না। আমি একটু কয়েকজন পণ্ডিতের কথা থেকে আপনাদের উদ্ধৃত করে একটু দেখাবো যে ব্যাপারটার পেছনে প্রচণ্ড সাইকোলজিক্যাল একটা ব্যাপার আছে। এবং একই সঙ্গে কোয়ালিটি ম্যাচ প্র্যাকটিস, কোয়ালিটি নেট প্র্যাকটিস, এই দুটো জিনিসের অভাবও এই জায়গাটা বিরাট একটা রোল প্লে করে। সেই জিনিসটা আজকে আসেন একটু আলোচনা করি। আপনারা যারা আমার দু একটা কন্টেন্ট দেখছেন তারা জানেন যে আমি টেকনিকের টও বুঝি না, টুকটাক বলতে গেলে ভুলভাল বলে ফেলি। এবং সেটা আমার যারা ভিউয়ার, তারা মোটামুটি এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখেন। তারা বরং একজন আরেকজনের বলেন যে ঠিক আছে দাদা একটু টেকনিক বুঝে না, এটা বলে ফেলাইছে, মাফ করে দেন। এই টাইপের একটা অ্যাটিটিউড আমার ভিউয়ারদের মধ্যে আছে। ফলে যারা নতুন দেখতেছেন তাদের জন্য আবার ডিসক্লেমার দেই, আমি টেকনিক বুঝি না, একদমই বুঝি না। যে কোনটা প্রপার ট্রিগার মুভমেন্ট, কোনটা ফ্রন্ট ফুট পজিশন কি হওয়া উচিত, হেড পজিশন কি হইলে অফ স্টাম্পের বাইরের ওই বলটা পুরোপুরি ফলো করতে পারবেন, এগুলো আমি বুঝি না। ফলে এগুলো নিয়ে কথা বলা আমার সাজে না। আমি যে জিনিস নিয়ে কথা বলা সাজে না, সে জিনিস নিয়ে একটু কম বলতে চাই। ফলে এই যে একটা প্রবলেম, এই যে বললাম যে সফট ডিসমিসাল এবং করিডোর অফ আনসার্টেনিটি, করিডোর অফ আনসার্টেনিটি কি একটু ব্যাখ্যা করে বলি। শব্দটা শুনতে যেরকম খটোমটো মনে হচ্ছে, ওরকম কিছু না। অ্যাকচুয়ালি ওই যে অফ স্টাম্প এবং অফ স্টাম্পের বাইরে, এটা ফিফথ সিক্সথ স্টাম্প পর্যন্ত এরকম একটা জায়গা, যে জায়গাটা বলা হয় যে ব্যাটসম্যানরা প্রপারলি দেখতে পান না। এটা সবার ক্ষেত্রে সত্যি। এটা সার্ডন ব্র্যাডম্যানের ক্ষেত্রে সত্যি, বিরাট কোহলির ক্ষেত্রে সত্যি, বিজয়ের ক্ষেত্রেও সত্যি। মানে আমি তিন ধরনের উদাহরণ দিলাম। সবার ক্ষেত্রে সত্যি যে এই জায়গার মুভমেন্টটা ফলো করা খুব কঠিন। একটা ব্যাটসম্যানের যে স্টান্স থাকে, এবং আজকাল যে ওপেন স্টান্স,
তাতে এটা ফলো করা খুব কঠিন। ফলে দিন দুনিয়া সকল ব্যাটসম্যান, সুনীল গাভাস্কার সে কোন আমলে হান্নান বাইরে নিয়ে কথা বলতে গিয়ে বলছে যে ভাই ফিফথ স্টাম্পে বল মুভমেন্টে প্রবলেম হয় না, এরকম ব্যাটসম্যানটা পৃথিবীতে কে আছে, হান্নানরে নিয়ে তোমরা কথা বলো। যাই হোক, এটা কমন প্রবলেম, সেটারে একটা ক্রিকেটের ভাষায় কমনলি বলা হয় করিডোর অফ আনসার্টেনিটি। ওই জায়গাটাতে, যে জায়গাটায় এই প্রবলেমটা হয়। এখন আমাদের ক্ষেত্রে এই জিনিসটা একেবারে মহামারীর মতো হয়ে গেছে এবং এইটা গত কয়েক বছরে মারাত্মক আকার ধারণ করছে। আগেও ছিল, মানে সারা পৃথিবীতে যে জিনিস এক্সিস্ট করে, বিরাট কোহলির মতো লোক গত 2-3 বছর, এটা 2019 সালে সে স্টান্স ওপেন করার পর থেকে এটা সাফার করতেছে। এবং আপনারা তো দেখছেন যে 2024 সালে এটা হাস্যকর পর্যায়ে চলে গেছিল, যে তারে ওই যে করিডোরে বল করলেই সে আউট হয়ে যাচ্ছিল। অস্ট্রেলিয়া থেকে শুরু করে চারিদিকে এটা একটা হাসাহাসির পর্যায়ে চলে গেছে যে সর্বকালে সেরা একজন ব্যাটসম্যান করিডোর অফ আনসার্টেনিটিতে বল করলে শেষ। এখন এই জিনিসটা তার মানে ক্রিকেটে নতুন কিছু না, বা এই যে সব ডিসমিসাল নিয়েও বহুকাল ধরে কথা হয়, মানে ক্রিকেটের আদি লগ্ন থেকেই কথা হয় যে ভাই তুমি টেস্টে সেট হয়েছো, মানে তুমি প্রতিপক্ষের তো সব বোলারের সব স্ট্রেংথ দেখে ফেলছো, সব ভেরিয়েশন দেখে ফেলছো, উইকেট অপরিবর্তিত আছে, তাহলে তুমি কেন সেট হয়ে 50 রান করে ওরকম একটা আজগুবি শট করে চলে আসবা? হঠাৎ করে কেন যেন তোমার মাথায় কি হয়ে যাবে? এই কি হয় কেন? এই জিনিসগুলো তো টেকনিক্যাল, যে বললাম টেকনিক্যাল ব্যাপারটা আলাদা। টেকনিক্যাল ব্যাপারটা আমরা যদি এক সাইডে রেখে আমরা যদি একটু বিশেষজ্ঞদের মতামত পড়ি, ধরেন এটা নিয়ে আমি খোঁজাখুঁজি করতে গিয়ে দেখলাম সেই আমলে জিও বয়কট, সুনীল গাভাস্কার থেকে শুরু করে আধুনিক যুগের রাহুল দ্রাবিড় বা এই যে পিস ভিশনের পল উইলিয়ামস, মারাত্মক টেকনিক্যাল জ্ঞানী মানুষ। টেকনিক বুঝি না, কিন্তু শুনতে খুব ভালো লাগে। পল উইলিয়ামসের কথা শুনে দেখবেন, পল উইলিয়ামস যে লেভেলে আলোচনা করে খুব সরল করে বুঝায় বলে যে কেন এই সমস্যাগুলো হচ্ছে। বা ইংল্যান্ড ন্যাশনাল টিমের যে বিশ্লেষক অ্যানালিস্ট নাথান লেমন, ওনারও সুন্দর সুন্দর লেখা আছে এ বিষয়ে। সবাই একটা জিনিস শেষ পর্যন্ত লেখাগুলো পড়তে গিয়ে দেখি যে খানিক দূর টেকনিকের কচকচানি আছে, ওই জার্গনগুলো আছে যে ট্রিগার মুভমেন্ট, স্টান্স, ওপেন স্টান্স, তারপরে ফুট মুভমেন্ট, অমুক তমুক আছে। কিছুক্ষণ পরে গিয়ে এটা আমাদের লেভেলে চলে আসে। সেটা কিরকম? তারা বলেন যে অ্যাকচুয়ালি রোলটা প্লে হয় হচ্ছে মাথায়, ইটস মাইন্ড গেম। এবং সেই মাইন্ড গেমটার পেছনে আছে আপনার কোয়ালিটি প্র্যাকটিস, কোয়ালিটি ম্যাচ না খেলার কারণ। এই সব কিছু মিলায় এটা হয়। সেটা কেমন, সেটা একটু যদি ধাপে ধাপে বলি। প্রথমে হচ্ছে যে এই যে নাথান লেমনেরই একটা কোট হুবহু বলি, হুবহুই উনি খুব জেনারেলাইজ করে একটা কথা বলতেছিলেন যে কোনো ব্যাটসম্যান খুব একটা টেকনিক্যাল দুর্বলতার কারণে আউট হয় না। এটা শুনে সবাই চমকে যাওয়ার কথা, বিশেষ করে যারা একেবারে সেকেলে মানুষ, অর্থোডক্স মানুষ, তারা তো মারতে ধরার কথা নাথান লেমনরে, যে বেটা তুমি এত বড় একটা অ্যানালিস্ট, তুমি এটা কি কও? উনি বলতেছেন না, শোনেন, এই পর্যায়ে যারা আসে তারা টেকনিক্যালি দুর্বলতা থাক বা না থাক, এরা তো সফল হয়েই আসে। এরা টেকনিক্যাল দুর্বলতার কারণে কেউ আউট হয় না, আউট হয় হচ্ছে মেন্টাল ফ্যাটিজের কারণে। এবং ওনার বিশ্লেষণ যে মাত্র 20 থেকে 30 বল পরেই বেশিরভাগ ব্যাটসম্যান মানসিকভাবে ক্লান্ত হয়ে যায়, এরপরে তারা দায়সারা ব্যাটিং করতে থাকে বেশিরভাগ ব্যাটসম্যান। এর ভিতরে যারা ওই ফ্যাটিকটারে পিছাইতে পিছাইতে 200 বল 300 বলের পরে নিয়ে যেতে পারে, তারা সফল হয়। কিন্তু যে লোক 20-30 বলে মানসিকভাবে ক্লান্ত হয়ে যাবে, সে তো যে কোনো সময় সফট ডিসমিসালের শিকার হবে, যে কোনো সময় ভুল সিদ্ধান্ত নিয়ে, বা একটা ওই যে বলে আপনার ব্রেন ফেড সিদ্ধান্ত, ব্রেন ফেড একটা ডিসিশন নিয়ে যে হুট করে তুলে দিয়ে চলে আসবে। এই জিনিসটা উনি বলতেছেন, এই জিনিসটা হয় হচ্ছে খুবই কোয়ালিটি নেট প্র্যাকটিস এবং কোয়ালিটি ম্যাচ প্র্যাকটিসের অভাবে। এই জিনিসটা সম্পর্কে মাইকেল ভনেরও দারুণ কিছু কথা আছে, বিভিন্ন সময় কমেন্ট্রিতে বলছেন। উনি বলছেন যে টেকনিক জিনিসটা খুব আপেক্ষিক একটা ব্যাপার, মানে ফুট মুভমেন্ট না হলে আপনি করিডোর অফ আনসার্টেনিটির বল ভালো খেলতে পারবেন না। এই কথাটা মানে সবার জন্য সত্য না। উনি উদাহরণ হিসাবে যেমন বীরেন্দর সেবাগের কথা বলছেন, যে সেবাগের পা তো মনে হতো যে সিমেন্ট দিয়ে আটকানো, ওর সামনের পাও নড়তো না, পিছনের পায়েও ব্যালেন্স ওইভাবে নিত না। ও তাহলে কি করে ওই জায়গার বল অত সুন্দর থার্ডম্যানের উপর দিয়ে পাঠায় দিত, অত সুন্দর ওই করিডোরের বলে ড্রাইভ করে ছক্কা মারতো? এটা কেমনে সম্ভব? বা সুন্দর কাট করতো? এখানে তো টেকনিকের ওর কোনো গুরুত্বই নাই, ও তো টেকনিক মানতেছে না। এটা হ্যান্ড আই কোঅর্ডিনেশন হচ্ছে এবং ডিসিশন মেকিং এর কারণে হচ্ছে, মানসিকভাবে শক্ত থাকার কারণে হচ্ছে, এবং প্রচুর এই সিচুয়েশনে এই শট করতে পারার কারণে হচ্ছে। তাই এই প্রসঙ্গে বিজয়ের ব্যাপারটা একটু এক পলক বলি। সেটা হচ্ছে বিজয় ঘরোয়া ক্রিকেটে এত রান করছে, আমি তো পার্সোনালি ও গত 5-6 সিজন ফার্স্ট ক্লাসে এত রান কি ভঙ্গিতে করে সেটা দেখি নাই। কিন্তু আমি জানি ওরে 13-14 বছর বয়স থেকে দেখার ফলে জানি যে ওর টেকনিক্যাল এই দুর্বলতাগুলো আছে। ওর ফুট মুভমেন্ট নাই,
মানে পা সামনের পা তো একদম চলেই না, বলের লাইনে যায় না, এবং টিগার মুভমেন্ট খুব পুয়ার, ওর ওপেন স্টান্স, ফলে ওর অফ স্টাম্পের বাইরের বলে যেতে আরো কষ্ট হয়। এখন কথা হচ্ছে কি, আমি যেটা ধরে নিয়েছিলাম যে এত বছর ধরে এত রান করতেছে, তার মানে সে ওই ব্যাপারগুলো রপ্ত করছে, এইসব দুর্বলতা নিয়েও কিভাবে রান করা যায়, কোন বলটা ছেড়ে দিতে হবে, কোন বলটা আমার বল না। এইসব ব্যাটসম্যানের এই ডিসিশন নেওয়াটা খুব জরুরি। যে কোনো ব্যাটসম্যানের জন্য বল লিফট করাটা খুব জরুরি। এটা নিয়ে রাহুল দ্রাবিড়ের কথায় আসতেছে একটু পরে, কিন্তু আমি ভাবছিলাম যে সে সেটা রপ্ত করে ফেলছে। মানে হেডেন সেভাগরা যেভাবে রান করছে সে সেটা বুঝছে যে হ্যান্ড আই কোঅর্ডিনেশনের উপরে খুব গুরুত্ব দিতে হবে, এবং বল কোনটা আমার, বল চুজ করাটা মারাত্মক শিখতে হবে, মারাত্মক শিখতে হবে, তাহলে আপনি টেকনিক ছাড়াও রান করতে পারবেন। সেই ভরসায় তার পেছনে সবাই ওয়েট দিলাম যে না, ওকে এত রান করতেছে যেহেতু, ওকে সে গিয়ে ওখানে পারবে। কিন্তু আমরা আলটিমেটলি দেখলাম যে এগুলো কোনো কাজের কথা না, তার এই উন্নতিটা হয় নাই। টেকনিকের উন্নতি হবে না এটা কিন্তু ধরেই রাখছি। আমি ভাবছিলাম মেন্টাল অ্যাডাপ্টেশনটা হবে, সেটা হয় নাই। কেন হয় না, কেন এটা হয় না, কেন আমরা সফট ডিসমিসালের শিকার হই, এবং কেন আমরা এই যে করিডোর অফ আনসার্টেনিটিতে এই ঝামেলাটায় পড়ি, সব উত্তরগুলো এসে দেখবেন একটা জায়গায় জড়ো হচ্ছে। প্রথমত সবাই বলতেছে যেটা মানসিক ব্যাপার, ওই যে কথাটা যে আপনি 20-30 বলের মধ্যে মানসিকভাবে ক্লান্ত হয়ে যাচ্ছেন, মানসিকভাবে ভুল সিদ্ধান্ত নিচ্ছেন, কোনটা আপনার বল কোনটা আপনার বল না এটা বুঝতেছেন না, ভুল জাজ করতেছেন, সবগুলো মানসিক ব্যাপার, সবগুলো মানসিক ব্যাপার। আর মানসিক ব্যাপার কি, এটা কি মানসিক অসুস্থতা, বা এটা কি কেউ মনের মধ্যে ঢুকায় দেয়, এটা কোত্থেকে আসে, কেন সেবাগের ওই মানসিক অবস্থানটা থাকে, কেন বিজয় থাকে না? বিজয়ের উদাহরণ হিসাবে আনতেছে, কেউ বিজয়ের এগেনস্টে এটা পার্সোনালি নিয়েন না। বিজয় না শুধু, এটা আমাদের সব ব্যাটসম্যানের প্রবলেম যেগুলো নিয়ে আলাপ করতেছি। কোথায় প্রবলেমটা, কোথায়, কেন এই মানসিক এটার পেছনটা কোথায়? এই জায়গাটায় যখন তারা আলোচনা করতে আসছেন, প্রত্যেকে 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 বলতেছেন যে প্রবলেম হচ্ছে নেট এবং ম্যাচে, মানে আপনি ঘরোয়াতে যে ম্যাচ খেলতেছেন, এইখানে কোয়ালিটি প্র্যাকটিস এবং কোয়ালিটি ম্যাচ খেলতেছেন কিনা, এইটা হচ্ছে ম্যাটার। প্রথমে আসেন নেটের কথা। নেটের ব্যাপারে রাহুল দ্রাবিড়ের একটা দারুণ কথা দিয়ে বলে, সেটা হচ্ছে রাহুল দ্রাবিড় বলতেছেন যে আমি দেখি অলমোস্ট প্রায় সব ব্যাটসম্যান নেটে প্রত্যেকটা বল হিট করে, তাদের কাজই হচ্ছে নেটে যায় 1-1.5 ঘন্টা, তারা বলেই মুখেই বলে যে নেটে বল হিট করতে যাচ্ছে। ব্যাপারটা যদি এই হয় যে নেটে আপনি শুধু বল হিট করতে যাচ্ছেন, তাহলে ইউ উইল বি ইন ডেঞ্জার। কারণ আপনার প্রত্যেকটা বল হিট করা আপনার কাজ না, আপনার জানতে হবে যে প্রচুর বল আপনাকে ছাড়তেও হবে। আমরা কিন্তু পুরো আলোচনাটা করতেছি লঙ্গার ভার্সানের জন্য, ফলে লঙ্গার ভার্সানে আপনাকে প্রচুর বল ছাড়তেও হবে। অলমোস্ট যে পরিমাণে বল আপনি হিট করবেন ব্যাটে নিবেন, প্রায় তত পরিমাণে বল আপনাকে ছাড়তে হবে। এখন আপনি যদি নেটে মানে একটু বিলো পার কোয়ালিটির বোলার পেয়ে প্রত্যেকটা বলই ব্যাটে নেন, প্রত্যেকটা বলেই হিট করেন, সেটা পাঞ্চ করেন, পুশ করেন, আর বড় শট করেন, কিন্তু ব্যাটে তো নিচ্ছেন। মানে যে ওই যে করিডোর অফ আনসার্টেনিটির কথা বললাম, যেখানে আপনার বল লিভ করা দরকার, কিছু কিছু বল, যে বলটা আপনি জানেন যে বলটা আমার জোনে ঢুকতেছে না, আমার কমফোর্ট জোনে বল না, বলটা লিভ করবেন। হ্যাঁ, ঢুকে আসতে থাকলে তখন তো তারা ব্যাটে নিতে হবে, কিন্তু যে বলটা বেরোয় যাচ্ছে, যে বলটা সোজা যাচ্ছে, ও বলটা লিভ করলেই হয়তো আপনি বেঁচে যাবেন। এই ডিসিশনটা কখন আপনি প্রপার নিতে পারবেন, যখন আপনি নেটে প্রচুর লিভ করারও প্র্যাকটিস করবেন। তো রাহুল দ্রাবিড়ের বক্তব্য হচ্ছে যে আমাদের যে নেট প্র্যাকটিস, ট্র্যাডিশনালি ওয়ার্ল্ড ওয়াইড যে নেট প্র্যাকটিস, এখানেই একটা কনসেপ্টের ভুল আছে। এইখানে ব্যাটসম্যানরা মূলত বল হিট করতে যায়। হ্যাঁ, বল প্রচুর হিট করার উপকারিতাও উনি বলছেন, প্রচুর হিট করলে আপনি স্বচ্ছন্দ হবেন, আপনি বেশি অভ্যস্ত হবেন যে বলটাকে কই পাঠাইলে কি হবে, একই সঙ্গে প্রচুর লিভ করাও শিখতে হবে। আপনি যদি প্রচুর হিট করা প্র্যাকটিস করেন, একই সঙ্গে মাথায় রাখতে হবে আজকে আমি প্রচুর লিভও করব। এই লিভ যদি না করতে পারেন প্রপারলি এবং জাজ করে কোন বলটা মেরিট অনুযায়ী, এবং রাহুল দ্রাবিড়ের একটা পর্যবেক্ষণ যে বেশিরভাগ ব্যাটসম্যান নেটে মেরিট অনুযায়ী খেলে না, বলের মেরিট অনুযায়ী খেলে না, তারা মূলত যে কোনো মূল্যে বল ব্যাটে নেওয়ার চেষ্টা করে নেটে, নেটে, এবং এই অভ্যস্ততাই তারা ম্যাচে ভোগায়। তারা মেরিট অনুযায়ী শট করে না নেটে, যে অফ স্টাম্পের বাইরের এই বলটা কাট করব না, এই বলটা ছাড়বো, বা এই বলটা ড্রাইভ করবো, অফ স্টাম্প থেকে ঢুকতেছে এই বলটা ড্রাইভ করব। এই যে প্রপার মেরিট অনুযায়ী নেট করা, ওনার অবজারভেশন হচ্ছে বেশিরভাগ ব্যাটসম্যান নেটে মেরিট অনুযায়ী প্র্যাকটিস করে না, বলের মেরিট, যে ওই বলটা কি আসলে ওর মেরিট অনুযায়ী সঠিক বলে সঠিক সিদ্ধান্ত নেওয়া। এই জিনিসটা আমাদের পৃথিবীতেই, উনি বলতেছেন পৃথিবী জুড়ে এটা ক্রাইসিস, যে নেটে মেরিট অনুযায়ী প্র্যাকটিসটা কম হয়। নেটের প্রসঙ্গটা আমরা বুঝলাম, এবার আমরা পল উইলিয়ামসের কাছে যাই।
পল উইলিয়ামস হচ্ছে যে পিচ ভিশনের বিশেষজ্ঞ। পিচ ভিশনের নাম তো আপনারা বোধহয় জানেন। এখন এই যে পৃথিবীর সবচেয়ে বেশি আপনার টেকনোলজিক্যাল ব্যাপার-স্যাপার নিয়ে অ্যানালিসিস নিয়ে যারা কাজ করে ওদের নাম হচ্ছে পিচ ভিশন। ওরা মারাত্মক দক্ষ। ওদের লেভেল অন্য লেভেলে, ওরা অ্যানালিসিসে, ভিডিও অ্যানালিসিস এবং ক্রিকেট অ্যানালিসিসে পৃথিবীর টপ। ওদের একজন বিশেষজ্ঞ পল উইলিয়ামস, উনি বিভিন্ন সময় এগুলো নিয়ে কথা বলেন, লেখেন। পল উইলিয়ামস বলতেছেন যে আরেকটা বড় প্রবলেম হচ্ছে মেন্টাল ব্যারিয়ার তৈরি হওয়ার, সেটা হচ্ছে কোয়ালিটি ডোমেস্টিক গেম বা কোয়ালিটি প্র্যাকটিস ম্যাচ না খেলা। প্র্যাকটিস ম্যাচ এবং ডোমেস্টিক ম্যাচে যখন আপনি কোয়ালিটি অপোনেন্টের এগেনস্টে না খেলবেন, কোয়ালিটি ম্যাচ না খেলবেন, তখন আপনার বাজে ডিসিশন নেওয়ার স্বভাব তৈরি হবে। এই জিনিসটা কিন্তু বিজয়ের ক্ষেত্রে খুব সত্যি। বিজয়ের ক্ষেত্রে খুব সত্যি হয়েছে এবং আমাদের বাকিদের ক্ষেত্রেও সত্যি। আমরা বছরের বেশিরভাগ সময় এত সহজে রান করি যে দেখা যায় যে বিজয় ওই যে জায়গায় দাঁড়ায়, দেখেন আবারও বলি বিজয়ের নামটা বারবার বলতেছি কারণ এই মুহূর্তে কেস স্টাডি হিসাবে সামনে ওর নামটা বেশি আছে, কিন্তু ব্যাপারটা এই না যে প্রবলেমটা বিজয়ের একার। মানে ও যখন ব্যাট করতেছে তখন ও ঠিকই দেখা যায় যে ও যখন ঘরোয়া ফার্স্ট ক্লাসে খেলতেছে ও ঠিকই জায়গায় দাঁড়ায়, ব্যাটটা এরকম আগায় দিয়ে এরকম ভাবে মারলে 4 হয়ে যাচ্ছে। এই জিনিসটা ইন্টারন্যাশনালে যে হওয়ার না, ইন্টারন্যাশনাল যে অন্য লেভেলের খেলা, ওখানে ওই ফিল্ডার সেই সুযোগ দিবে না, বোলার ওই যে অ্যাওয়ে মুভমেন্টটা করতেছে ওই অ্যাওয়ে মুভমেন্টে ওইভাবে মারা যাবে না, মারলেই আপনার খবর হয়ে যাবে, এজ নিয়ে আউট হয়ে যাবেন, বা ইনসাইডে ঢুকে যাবে হুট করে, আপনি আগে থেকে এই যে এরকম করে আসেন হঠাৎ করে ঢুকবে আপনি টেরও পাবেন না। এই জিনিসগুলো কোয়ালিটি বল না খেলার একটা বিরাট সমস্যা। একই সঙ্গে আর একটা কথা পল উইলিয়ামস বলতেছিলেন যে টি-20 আসার পরে যেটা হচ্ছে বেশিরভাগ ব্যাটসম্যানের স্টান্স অনেক বেশি ওপেন হয়ে গেছে, কারণ তারা তো এখন অনেক বেশি মারতে চায়, অনেক বেশি বল ব্যাটে নিতে চায়, যে কোনো জায়গার বল মেরে দিতে চায়। এখন এই যে ওপেন স্টান্স দেখেন, বিরাট কোহলি যে কারণে সাফার করলো, বিরাট কোহলিও সাফার করলো, কিন্তু 2019-এর পর থেকে ওর স্টান্স ওপেন, মানে ব্যাটস বোলারের দিকে অনেকটা ফিরে গেছে। এটার ফলে যেটা হয় করিডোর অফ আনসার্টেনিটির বল ফলো করা, বিশেষ করে ভেতরে ঢোকা বল ফলো করা, ওটা খেলা আরো কঠিন হয়ে যায়। এবং উনি বলতেছেন যে এরকম একটা সিচুয়েশনে আমি সুপারিশ করতেছি না যে আপনারা আগের মতো সাইড স্টান্সে চলে যান, আপনারা সবাই বয়কট বা গাভাস্কার হয়ে যান, এটা আমি সুপারিশ করতেছি না। সেটা হলে আপনি আধুনিক দিনে এই ক্রিকেট খেলতে পারবেন না, সেটা হলে এখনকার অনেক ব্যাটসম্যান মাঠে মারা পড়বে। তাহলে কি করতে হবে? করতে হবে হচ্ছে আপনার ওই ওপেন স্টান্সে আপনি কত বেশি কোয়ালিটি বল খেলতে পারতেছেন, কোয়ালিটি বলের এগেনস্টে আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারতেছেন। সেইটা যদি করতে পারেন তাহলে আপনি শর্টার ফরম্যাটেও যেমন সফল হবেন, স্টান্স যেহেতু বদলাইছেন, ওটা তো শর্টার ফরম্যাটের জন্য বদলাইছেন, আপনি লঙ্গার ফরম্যাটেও রান পাবেন। এই জিনিসটার কম্বিনেশন তৈরি করার একমাত্র উপায় হচ্ছে মানসিকভাবে সঠিক সিদ্ধান্ত নিতে পারা, প্রত্যেকটা বলে সঠিক সিদ্ধান্ত নিতে পারা। আবার ভনকে উদ্ধৃত করি, ভন যেমন বলতেছিলেন যে আপনি আগের বলে কি করছেন এটা কোনো ম্যাটার করে না ক্রিকেটে, এবং ভন তো সেট হওয়া ব্যাপারটাই বিশ্বাস করেন না। উনি বলেন এই যে সেট হয়ে আউট হয়ে যাওয়া নিয়ে, সফট ডিসমিসাল নিয়ে এত কথা হয়, অ্যাকচুয়ালি ব্যাটসম্যান কখনো সেটই হয় না। এই যে আগের বলে আপনি সুন্দর একটা ড্রাইভ করে 4 মারছেন, পরের বলে এটা আপনার সঙ্গে আসবে না। হ্যাঁ, আপনার একটু কনফিডেন্স দিবে যে আপনি অনেকক্ষণ ধরে উইকেটে আছেন, বোলারদের সবাই চিনে ফেলছেন, স্টিল আপনাকে প্রত্যেকটা বলে নতুন করে শুরু করতে হবে। এই নতুন শুরুটা সম্ভব হয় না যদি আপনি মানসিকভাবে প্রশান্তিময় অবস্থায় এবং কনফিডেন্ট না থাকেন। সেই কনফিডেন্সটা আসবে হচ্ছে কোয়ালিটি নেট প্র্যাকটিস, কোয়ালিটি ম্যাচ প্র্যাকটিস থেকে। এখন এতগুলো কথা কেন বললাম? দেবব্রতর মতো একজন মানুষ যার কোনো বিষয়ে ইনডেপথ জ্ঞান নাই, তার কেন ইনডেপথ আলোচনা করতে হলো? না, ইনডেপথ বোঝানোর জন্য বলি নাই, ইনডেপথ আমাদের বোঝার দরকারও নাই। আমি এখানে একটা সরল জিনিস দেখছি, সেটা হচ্ছে যে আমাদের সঙ্গে এই যে পুরো আলোচনা, এটার মিল হচ্ছে যে আমাদের ডোমেস্টিকে কোনো কোয়ালিটি ক্রিকেট হয় না। ডোমেস্টিকে যে কোয়ালিটি ক্রিকেট হয় না, তারই ফলাফল আজকে এই সব কিছু। অন্যদের সমস্যা আর আমাদের সমস্যা একটু পার্থক্য আছে। অন্যদের ক্ষেত্রে এই সমস্যাগুলো মহামারী না, একজন দুইজন ব্যাটসম্যানের প্রবলেম হয়, ওরা এনসিএতে বা ক্রিকেট অস্ট্রেলিয়ার একাডেমিতে নিয়ে ওটা ঠিকঠাক করে। কিন্তু আমাদের তো ব্যাপারটা মহামারীর মতো। আমাদের 1 নাম্বার থেকে 6 নাম্বার পর্যন্ত যারা ব্যাট করে তাদের সবার এই সমস্যা যে 20-25 রান করেও সাব ডিসমিসাল হয়ে আসা এবং অফ স্টাম্পের বাইরে কিচ্ছু না বোঝা, একটু বল মুভ করলেই এজ হয়ে যাওয়া। ফলে আমাদের এটার জন্য অন্যরা যখন বলতেছে যে তাদেরও এটার জন্য প্রবলেম হচ্ছে কোয়ালিটি ডোমেস্টিক না থাকা এবং নেটে কোয়ালিটি প্র্যাকটিস না করা, আমাদের ক্ষেত্রে এটা আরো 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 অনেক বেশি সত্যি।
আমাদের ডোমেস্টিকের যে মান, এটাকে যদি ইমিডিয়েটলি কম্পিটিটিভ না করা যায়, তাহলে এইসব কথা চলতেই থাকবে। এই মহামারী শেষ পর্যন্ত বাড়তে বাড়তে করোনার আকার ধারণ করবে। অলরেডি আমার ধারণা করোনার আকার ধারণ করে ফেলছে। মাঝে তো আমি দেখতেছিলাম এই শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে বরং দেখতেছি টপ অর্ডারের ব্যাটসম্যানরা একটু রান করতেছে, একটু তবু, যদিও গল টেস্টে বল তো মুভ টুভ করে না, ফলে এটা একটা ভ্রান্তিও হইতে পারে, কিন্তু তবু একটু রান করতেছে। কিন্তু মাঝে তো একটা লম্বা সময় শুরু হয়েছে, পাকিস্তানে আমরা হোয়াইট ওয়াশ করছি, তখনও আমরা দেখছি যে আমাদের টপ অর্ডারের ব্যাটসম্যানরা ওই করিডোরের বল খেলতে পারতেছে না, ওই একটু মুভমেন্ট নিতে পারতেছে না, বল ভিতরে ঢুকলেই খবর হয়ে যাচ্ছে। এই পুরো জিনিসটার একমাত্র সমাধান একটা কোয়ালিটি ঘরোয়া ক্রিকেট, একটা কম্পিটিটিভ ঘরোয়া ক্রিকেট। এতগুলো কথা বললাম আসলে ওই যে আমরা সবাই তো একই লেভেলে, আমাদের ভিতরে দু একজন যারা শুনতেছেন তাদের হয়তো লেভেলটা আমাদের চেয়ে একটু বেশি, কিন্তু আমার নিচে কেউ নাই। ফলে সর্বনিম্ন স্তরে দাঁড়ায় এই কথাগুলো যদি আমরা শুনি, তার অর্থ একটাই দাঁড়ায় যে আপনার ডোমেস্টিক ক্রিকেটটা ভালো করেন, আপনার ডোমেস্টিক ক্রিকেটটা কম্পিটিটিভ করেন, এটারে এই পিকনিক ক্রিকেট রাখেন না। তাহলে এই জিনিসটা কখনোই সমাধান হবে না। এটা বিজয়ের বদলে অমিত আসবে, অমিতের বদলে তমিত আসবে, নানা রকম হবে, কিন্তু সমাধান হবে না। জীবনেও এটা সমাধান হবে না। ওই ন্যাচারাল ট্যালেন্ট হিসাবে দু একজন সেঞ্চুরি, ডাবল সেঞ্চুরি মেরে দিবে, ওইটা কাজ হবে না জীবনেও, এটা সাস্টেনেবল হবে না। ফলে একটাই প্রার্থনা যে আমাদের ডোমেস্টিক ক্রিকেট, আমাদের ডোমেস্টিক ফার্স্ট ক্লাসকে কম্পিটিটিভ করতে হবে, কোয়ালিটিপূর্ণ করতে হবে। তাহলে এই জিনিসগুলো একটা ওয়ার্ল্ড লেভেলে আসবে। তখন আমরা পল উইলিয়ামসরে বা মাইকেল ভনরে জিজ্ঞেস করতে পারবো, এবার বলেন আমরা কি করব, এইবার আপনাদের লেভেলে আসছি, এবার বলেন আমরা কি করব। সেই দিনটার অপেক্ষা থাকলাম, যেদিন আমরা মাইকেল ভনরে জিজ্ঞেস করতে পারবো যে এখন কি করব বলেন। সেই দিনটার জন্য অপেক্ষা। সবাইকে শুভকামনা।